হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে রুটি করার আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি। যতটা পরিমাণে আমি সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দেবো জল। মানে হাফ কাপ পরিমাণে সুজির জন্য হাফ কাপ পরিমাণে জলই দিতে হবে। তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সুজিটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে দেখো খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য এই সুজিটাকে রেস্টে রেখে দেবো। তাহলে সুজিটা বেশ অনেকটা ভিজে গিয়ে নরম হয়ে যাবে। সুজিটা এদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি টক দইয়ের একটা চটপটা চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য একটা কাচের বাটিতে 3 চামচ নিয়ে নেব টক দই। টক দইটাকে প্রথমে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের এই চাটনিটা জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয়, অনেকটা রায়তার মতো টেস্ট পাবে, দেখলেই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি খেতে হয়। তো টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বিট লবণ। একটু বিট লবণ দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এর সাথে আমি সামান্য পরিমাণে একটু রেগুলার লবণ দিয়ে দেবো, মানে যে লবণটা আমরা সবসময় খাই সেই লবণটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা ছোট্ট সাইজের শশা নিয়েছি। শশার খোসাটাকে প্রথমে এইভাবে একটু ছুলে নিতে হবে। তারপর একটা গ্রেটারের সাহায্যে শশাটাকে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। গ্রেটারের ছোট মুখগুলো দিয়ে শশাটাকে গ্রেট করতে হবে, তাহলে শশাটা একদম মিহি হয়ে গ্রেট হবে, টক দইয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর গ্রেটারে বড় দিক দিয়ে গ্রেট করলে শশার একটু বড় বড় হয়ে গ্রেট হবে, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো পুরো শশাটা এখানে আমি নিয়ে অর্ধেকটা পরিমাণে শশাকে গ্রেট করে নিয়েছি। তারপরে টক দইয়ের সাথে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে যদি একটু শশা গ্রেট করে দেওয়া হয় না, বেশ অনেকটা রায়তার মতো টেস্ট পাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। টক দইয়ের মধ্যে একটা তড়কা দেবো, তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে এভাবে একটু ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে দিয়ে দিলাম। লঙ্কাটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে দেখো সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। সর্ষেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না সর্ষেটা চটপট করে ফুটতে শুরু করবে। সর্ষেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে 6-7টা কারি পাতা কুচি করে দিয়ে দিলাম। কারি পাতাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটু কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো। খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, মানে লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তারপরে সরাসরি তরকাটাকে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে টক দইয়ের চটপটা চাটনি। এটা কিন্তু অনেকটা রায়তার মতো টেস্ট পাবে, যেহেতু এর মধ্যে শশা দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে, বেশ অনেকটা রায়তার মতো খেতে লাগবে। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে সুজিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার কারণে সুজিটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। তো চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে সুজির মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই রুটি করা আটা 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। তো যতটা পরিমাণে আমি আটা নিয়েছি ততটা পরিমাণে জল নেব, তবে পুরো জলটা কিন্তু আমি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো। একটা কাঁটা চামচের সাহায্যে আটাটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো হাতের সাহায্যে কিন্তু আটাটাকে সুজির সাথে মিশিয়ে নিতে পারো। একটু সুজি দেওয়ার কারণে এই নাস্তাগুলো বেশ একটু হালকা ফুলকা তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, ঠিক এইরকম করে গাঢ় করে তৈরি করতে হবে। পুরো জলটা কিন্তু আমার লাগেনি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। সাথে 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দেবো। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে পারো। তারপরে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। আর সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আমি এই নাস্তাটা বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারো। তারপরে দেখো সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেবো না। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
বাচ্চারা যেহেতু সবজি খেতে একদমই পছন্দ করে না, এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারাও দেখবে একদম মজা করে খেয়ে নেবে। ব্যাটারের সাথে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে 5-6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে সবজিটা বেশ অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। আর এইদিকে দেখো একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দারুণ হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। সাথে 1/2 চামচ দিয়ে দিলাম চাট মশলা। একটু চাট মশলা দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে তোমরা একটু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারো। তারপরে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে পেঁয়াজটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এই সময় কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে, পেঁয়াজটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে মেখে একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখো 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে নাস্তার কালারটা কিন্তু দারুণ হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারের সাথে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো বা ফ্রুট সল্ট। এখানে 1 প্যাকেট ইনো আছে, তবে পুরো ইনোটা আমি দেবো না, এখান থেকে অর্ধেকটা পরিমাণে ইনো আমি দেবো। তো 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ইনো। আর এই ইনোটাকে তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য ইনোর ওপরে 1 চামচ জল দিয়ে দিতে হবে, তাহলে দেখবে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ইনোটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখবে ব্যাটারটা একদম ফ্লফি হয়ে যাবে, একদম হালকা ফুলকা তৈরি হবে, যার কারণে নাস্তাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হালকা ফুলকা আর স্পঞ্জি তৈরি হবে, খেতে দারুণ লাগবে। আর ইনোটা কিন্তু যখন নাস্তাগুলো বানাবে তখনই কিন্তু ইনোটাকে দিতে হবে, ইনোটা সবার শেষে দিতে হবে। ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে হবে, দেরি করা যাবে না। তো তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তারপরে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার দিয়ে এভাবে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেবো। এই নাস্তাগুলোকে খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলা করব না, এমনিতেই নাস্তাগুলো ফুলে একদম স্পঞ্জি হয়ে যাবে। ব্যাটারটাকে দেখো এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপরে উপরে কাঁচা থাকতে থাকতে এই যে পেঁয়াজটা আমি মেখে রেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে একটু লবণ মিশিয়ে পেঁয়াজটাকে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো আমি যখন লবণটা মিশিয়েছি তখন ভুলবশত স্কিপ হয়ে গেছে, তো তোমরা অবশ্যই কিন্তু পেঁয়াজের মধ্যে একটু লবণ মিশিয়ে তারপরে পেঁয়াজটাকে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবে। সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, আবার বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। যদি বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই দেবে না, তাহলে বাচ্চারা খেতে পারবে না। এবার একটা খুন্তি দিয়ে হালকা করে এইভাবে একটু প্রেস করে করে পেঁয়াজটাকে একটু সেট করে দেবো। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে। যখন নাস্তার উপরটা একটু শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। তারপরে বাকি পিঠটাকে ভাজার জন্য আরও 2 চামচ তেল আমি দিয়ে দেবো, তাহলে বাকি পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তারপরে প্যানটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এই সাদা তেলটা নাস্তার সারা গায়ে লেগে যাবে, যার কারণে নিচের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে নাস্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এই নাস্তার উপরটা একটু মুচমুচে হবে আর ভেতরে একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়, খেতে অসাধারণ লাগে। এভাবে নাস্তা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো, দেখবে বাচ্চারা মজা করে খেয়ে নেবে। তো একে একে 3টে নাস্তা আমি দেখো ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এর সাথে আমি যে টক দইয়ের চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা সার্ভ করলাম, সাথে টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের এই আটা দিয়ে নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।